পিটুনি হয়, বেধড়ক পিটুনি হয়, তারপরে হয় ভারতের ব্যাটসম্যানরা আজকে বাংলাদেশের বোলারদের নিয়ে যা করলেন। আগ্রাসী ব্যাটিং হয়, তুমুল আগ্রাসী ব্যাটিং হয়, তারপরে হয় ভারতের আজকের এমন ব্যাটিং, ছেলে খেলা করা হয়, ছিনিমিনি খেলা হয়, তারপরে হয় এই ভারতের বাংলাদেশকে নিয়ে এইরকম তুচ্ছতাচ্ছিল্য করা। তুচ্ছতাচ্ছিল্য আমি বলবো টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেই 1877 সাল থেকে খেলাটা চলছে, 147 বছর বয়স, এইটা 2552 নাম্বার টেস্ট, কিন্তু এই টেস্টের এই ইনিংসটাতে ভারত যেরকম ব্যাটিং করেছে সেইটা টেস্ট ক্রিকেটে প্রায় 150 বছরের 2500-এর বেশি টেস্ট ম্যাচের খুব বেশি আসলে দেখা যায়নি। শুধুই তো আর রেকর্ড বইয়ে ওই রকম ওলট পালট হয়ে যায়নি ভারতীয় ব্যাটিং তাণ্ডবের কারণে। বাংলাদেশ কি এই অবস্থাটা অ্যাভয়েড করতে পারতো না? কোন জায়গাটাতে পারতো, কোন জায়গাটাতে বাংলাদেশ আসলে এইরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেল? দেখুন, কয়েকটা স্ট্যাট দিলেই বুঝতে পারবেন। আমি যে ওই যে 150 বছর 2500 টেস্ট ম্যাচের কথা বললাম, সেটা হিসাব করে দেখুন যে ভারত আজকের এই ম্যাচে তারা 50 রান তুলে ফেলেছে 3 ওভারের মধ্যে। টেস্ট ক্রিকেট ইতিহাসে এত দ্রুত 50 রান কেউ কখনো কোনো দল তুলতে পারেনি। 10.1 ওভারে ভারত 100 করেছে, সেটাও দ্রুততম। 18.2 ওভারে 150 রান করেছে, এর চেয়ে দ্রুত 150 কোনো দল কখনো করতে পারেনি। 24.2 ওভারে 200 রান তুলে ফেলেছে, দ্রুততম। 30.1 ওভারে তারা 250 রান করেছে, এইখানটাতেও তারা দ্রুততম। 300টাও আসলে হয়নি, যে লাস্টের দিক থেকে 285 উইকেটে ডিক্লেয়ার করেছে বলে সেই রেকর্ডটা হয়নি, কিন্তু সেটা না হলে কি দ্রুততম 50, 100, 150, 200, 250 রান যেটা ভারত করেছে সেইটা অভূতপূর্ব। টেস্ট ক্রিকেট এরকম কোনো কিছু কখনোই দেখেনি। 34.4 ওভারে তারা 9 উইকেটে 285 রানে ইনিংস ডিক্লেয়ার করেছে। তাদের ইনিংসের রান রেট হচ্ছে গিয়ে 8.22। টেস্ট ক্রিকেট ইতিহাসে 100+ রান হয়েছে এমন ইনিংসে 8-এর উপরে রান ওভার প্রতি কোনো দল কখনোই নিতে পারেনি। বাংলাদেশের আজকে কি অবস্থা ছিল, এই স্ট্যাটগুলোই আসলে সেটা প্রমাণ করে দিচ্ছে, স্ট্যাটগুলো সেটা বুঝিয়ে দিচ্ছে। এখন ভারত এইখানটাতে তারা যখন ম্যাচে বৃষ্টির কারণে প্রায় হচ্ছে গিয়ে 3 দিনের মধ্যে আসলে বেসিক্যালি একটা সেশন খেলা হয়েছে, তখন তারা এরকম একটা এগ্রেসিভ মুডে থাকবে, বাংলাদেশকে 233 রান অলআউট করে দেয়, সেটা স্বাভাবিক। এবং টোনটা সেট করে দিয়েছেন একদম শুরু থেকেই তাদের ব্যাটসম্যানরা। ধরুন রোহিত শর্মা মুখোমুখি হওয়া প্রথম 2টা বলেই তিনি ছক্কা মেরেছেন খালেদকে। প্রথম বলটা স্টেপ আউট করে গিয়ে মেরেছেন, পরেরটা পুল করে মেরেছেন। হিসাব টিসাব রাখা হয় যতদিন টেস্ট ক্রিকেটের এইসব খুঁটিনাটি বিষয়, সেই রেকর্ড বলছে যে মুখোমুখি হওয়া প্রথম 2 বলে 2 ছক্কা মারা চতুর্থ ব্যাটসম্যান এই রোহিত শর্মা। এবং তিনি ছোট্ট একটা ইনিংস খেলেছেন, কিন্তু মাত্র 23 রান, মাত্র 11টা বল খেলেছেন, কিন্তু ওইখানে যে তিনি 3টা ছক্কা মেরেছেন, 209 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, এবং যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওই যে পার্টনারশিপটা গড়ে দিয়েছেন, ওপেনিং পার্টনারশিপ, সেটাই তাদের ইনিংসের টোনটা সেট করে দিয়েছে। জয়সওয়ালের কথাটা দেখুন যে তিনি 72 রান করেছেন 51 বলে, এবং সেইখানটাতে হচ্ছে গিয়ে সেঞ্চুরি মিস করেছেন, কোনো আক্ষেপ আছে? আক্ষেপ থাকার কোনো কারণ নাই। 31 বলে তিনি 50 করে ফেলেছেন। আজকে এই দল যেভাবে খেলবে সেইটা অনুযায়ী হচ্ছে গিয়ে পুরো টিমের কজে ব্যাটিং করাটাই হচ্ছে গিয়ে মুখ্য ব্যাপার। সেখানে সেঞ্চুরি মিস করলেন কি করলেন না, এগুলো আসলে খুবই তুচ্ছ ব্যাপার, এগুলোতে আসলে ম্যাটারই করে না। পরের দিকের ব্যাটসম্যানরা ওই যে শুরুতে যে ওপেনিং পার্টনারশিপ যেরকম তারা করেছে, পরের দিকের ব্যাটসম্যানরাও সেটা আসলে ধারাটা ধরে রেখেছে। আপনি এখানে দেখুন যে KL রাহুল, তিনিও তো 68 রানে অপরাজিত ছিলেন, তিনি 33 বলে 50 করেছেন। ওইখানটাতে বিরাট কোহলিও 35 বলে 47 রানে ইনিংস খেলেছেন। ইনিংসের আপনি স্ট্রাইক রেট গুলা দেখুন, রোহিত শর্মা 200+ স্ট্রাইক রেট, এখানে KL রাহুলের 158 স্ট্রাইক রেট, 141 স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে যশস্বী জয়সওয়ালের, বিরাট কোহলির স্ট্রাইক রেট হচ্ছে 134। 5 জন ব্যাটসম্যান অন্তত পক্ষে 20+ রান করেছেন, এবং স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে এরকম 100+। এইটাও টেস্ট ক্রিকেট ইতিহাসে এর আগে একবারই দেখেছিল। আমাদের যে কিরকম দিন দশার মধ্যে আমরা ছিলাম, আমাদের কি দৈন্যতার মধ্যে আমাদের বোলিং এবং ফিল্ডিং এলোমেলো ফিল্ডিং হয়েছে, সেটাই আসলে বুঝিয়ে দিচ্ছে, বোঝা যাচ্ছে। এখন আমাদের বোলারদের মধ্যেও কিন্তু কেউ যে কোনো একটুখানি রেসপেক্ট আদায় করে নেবেন প্রতিপক্ষের, একটুখানি হচ্ছে গিয়ে এরকম একটা বিরুদ্ধ সময়ে গিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাবেন, সেরকম কিন্তু আসলে কেউ ছিলেন না।
কেউ কিন্তু সেটা করতে পারেননি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন সাকিব 4 উইকেট নিয়েছেন, মেহেদী হাসান মিরাজ 4 উইকেট নিয়েছেন, কিন্তু আমি বললাম যে এই যে ভারত যেই আলট্রা এগ্রেসিভ মুডে যে ব্যাটিং করেছে সেইটার কোনো অ্যান্সার কি কারো কাছে ছিল, আমাদের কোনো বোলারের কাছে ছিল? সেটা কিন্তু ছিল না। এবং আমি বলি যে শুরু থেকেই তারা যেইভাবে যেই এগ্রেশনটা দেখেছে সেটা পুরো ইনিংস জুড়েই কন্টিনিউ করেছে। আমাদের ধরেন হাসান মাহমুদ, তিনি হচ্ছে 6 ওভার বোলিং করে 66 রান দিয়েছেন। 6 ওভারে 66 রান মানে হচ্ছে ওভার প্রতি 11 রান করে দিয়েছেন। আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদ 4 ওভার বোলিং করে 43 রান দিয়েছেন, প্রায় 11 রান করেই দিয়েছেন। সঙ্গে আমাদের স্পিনারদের মধ্যে হচ্ছে গিয়ে তাইজুল, তিনি 7 ওভার বোলিং করে 54 রান দিয়েছেন, ওভার প্রতি প্রায় 8 রান করে দিয়েছেন। সাকিবও এখানে 7 ওভার বোলিং করে 78 রান দিয়েছেন, 7-এর উপরে রান দিয়েছেন। সবচেয়ে ভালো আর কি, মানে রান দেওয়ার দিক থেকে সবচেয়ে ভালো যে অবস্থা সেই মেহেদী হাসান মিরাজের, তিনিও 6.4 ওভার বোলিং করে তিনি ওই 41 না 42 রান দিয়েছেন। সেই জায়গাটাতে তার ইকোনমিটাই হচ্ছে গিয়ে 6.15 ওভার প্রতি রান দেওয়াটা সেই জায়গাটাতেই একটুখানি সম্মানজনক। কিন্তু কোনোটাই কি ভারতের এই যেই রান স্রোত সেটা থেকে আমরা বাধা তুলতে পেরেছি? আমাদের কেউ পেরেছেন? কোনো ব্যাটসম্যান বোলার পেরেছেন? কেউ কিন্তু আমরা আসলে সেটা পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। লাস্ট উইকে আমরা 9টা উইকেট পেয়েছি। সেইখানে আমি শুধু বলবো যে লাঞ্চের পরে পরপর 2 ওভারে যে সাকিব 2টা উইকেট নিলেন, গিল এবং পান্টের, ওই জায়গাটাতে আমরা একটুখানি ম্যাচে ফেরার মতো একটা অবস্থা হয়েছিল। ফিল্ডিং এর কথাও বলতে হয় যে ওইখানটাতে যদি কোহলিকে রান আউট করতে পারতেন খালেদ, তখন হয়তো বা বাংলাদেশ ওইখান থেকে হচ্ছে গিয়ে একটা কামব্যাকের রাস্তা পেলেও পেতে পারতো। শেষ দিকে গিয়ে তারা মারার চেষ্টা করেছে, শেষ দিকে না মানে পুরোটাই মারার চেষ্টা করেছে, এবং শেষ দিকে হচ্ছে গিয়ে টাইমের যখন হিসাব নিকাশটা রয়েছে সেই কারণে আমরা কিছু উইকেট তুলে নিয়েছি। আমাদের এখানে উইকেটের কি বলে চলে যে সাকিব 4টা উইকেট পেয়েছেন, মিরাজ 4টা উইকেট পেয়েছেন, হাসান মাহমুদ 1টা উইকেট পেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ভারতের এই ব্যাটিং তাণ্ডবের কোনো জবাব বাংলাদেশের সামনে ছিল না। আমার কাছে যেটা মনে হয়েছে যে কেন হয়েছে, অবভিয়াসলি স্কিলের দিক থেকে ভারত এগিয়ে রয়েছে, কিন্তু একই সঙ্গে মাইন্ডসেটও তাই। টেস্টটা যে অবস্থাতে ছিল, বাংলাদেশকে প্রথম ইনিংস অল আউট করে দেওয়ার পরেও 233 রানে টেস্টে যেটুকু সময় বাকি ছিল তাতে ড্র ছাড়া অন্য কোনো রেজাল্ট আসলে ভাবা যাচ্ছিল না, আপনি যদি নর্মাল কাগজে কলম হিসাব করেন। কিন্তু ভারত একটা চান্স নিতে চেয়েছে এবং তারা তাদের ওই মেন্টালিটি, ওই সুপিরিয়র যে স্কিলের সঙ্গে তাদের সুপিরিয়র মেন্টালিটি যোগ হওয়ার কারণে শুরুতেই যে বাংলাদেশকে অ্যাটাক করেছে না, ওইখানে বাংলাদেশ একেবারে হতোদ্যম হয়ে পড়েছে, বাংলাদেশ একেবারে হতভম্ব হয়ে পড়েছে। এবং যেহেতু আমাদের স্কিল সেটটা অত ভালো না, যখন আমরা মানসিকভাবে এরকম পিছিয়ে পড়বো, এরকম কোণঠাস অবস্থায় চলে যাব, তখন ওই জায়গাটা থেকে কামব্যাক করাটা বাংলাদেশের জন্য আর সম্ভব হয়নি। কিন্তু যেটা বললাম, আপনি যেভাবেই দেখেন না কেন, যেটা ভিডিও গেমসের মতো মনে হয়েছে, যেই ব্যাটিং ভারত করেছে সেইটাকে আপনার পুরোটাই হাইলাইটস মনে হয়েছে, সেইটাকে টি20 মনে হয়েছে। রোহিত শর্মাকে মনে হয়নি যে টি20 থেকে তিনি আসলে অবসর নিয়েছেন কেন। তাদের প্রত্যেকের কথাই পড়ে, যতগুলো ব্যাটসম্যান রয়েছে তাদের প্রায়, রোহিত শর্মার কথাটা আমি স্পেশালি আলাদা করে বলছি কারণ রোহিত শর্মা এই রোলটা স্পেশালি গত 2টা ওয়ার্ল্ড কাপে, 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, 2024 টি20 ওয়ার্ল্ড কাপে টিমের জন্য তিনি এই রোলটা প্লে করেছেন এবং পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে সেটার ইম্প্যাক্ট ছিল। 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা তারা ফাইনালে গিয়ে জিততে পারেনি, কিন্তু 2024 টি20 ওয়ার্ল্ড কাপটা কিন্তু তারা জিতে গিয়েছে। আমি এই ম্যাচটাকে মোটেও ওই মাত্রার বলছি না, কিন্তু আমি বলছি যে ভারতের এই টিমটার মেন্টালিটি কি, তাদের ক্যাপ্টেন নিজেকে এক অর্থে কোট আনকোট স্যাক্রিফাইস করে, মানে এইভাবে শুরুটা করে পুরো টিমের মধ্যে কনফিডেন্সটা ছড়িয়ে দেওয়ার মতো একটা যে জায়গাটা তিনি নিয়ে গেছেন, সেইটাই আমরা পুরো ভারতীয় টিমটাতে আসলে দেখতে পেরেছি। বাংলাদেশের কেউ এই জায়গাটাতে আর বুক চিতিয়ে দাঁড়াতে পারেনি, পাল্টা যে হচ্ছে গিয়ে প্রতিরোধ গড়ে তোলার যে জায়গাটা সেইটা আমরা আসলে করতে পারিনি। যেই কারণেই টেস্টটাতে ভারত এত এত তাণ্ডব চালিয়েছিল তাদের ব্যাটিং লাইন আপ, এবং এইরকম রেকর্ড করেছে 150 বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে 2500 টেস্টে যা হয়নি সেরকম অনেকগুলো রেকর্ড ভারত করে ফেলেছে। টেস্ট জয়ের পরটাও কি তারা তৈরি করে ফেললো না এই ব্যাটিং তাণ্ডবের মাধ্যমে?